নমস্কার সবাইকে ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং বড়দের আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় তারকচাঁদ, শ্রী ঠাকুর ভবা পাগলা মাতা পিতার জয়। জয় জয় সনাতন ধর্মের অনন্ত অবতার অনন্ত সাধু গুরু মহাপুরুষের জয়। আমি দু চার কথা বলতে এলাম নববর্ষের শুভ লগনে। 2024 সাল, আমরা 24 সালে পদার্পণ করেছি। সকলের মঙ্গল কামনা করে একটু বিতর্কিত কথা নিয়ে আমাকে আসতে হলো। আপনারা দেখেছেন পরপর দুটো ভিডিও আমি ছেড়েছি, যাতে আমি বলেছি একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, তারাই তো ভারতের নাগরিক। নাগরিক না হলে এগুলো তারা পায় কি করে? এবং এদিকে আবার সেই দলেরই মমতাবালা ঠাকুর, তিনি নিঃশর্ত নাগরিকত্বের জন্য ধর্মতলাতে গিয়ে আন্দোলন করছেন। এখানেই আমার কথা ছিল। এই কথার উপর বেসিস করে আমি নাকি মমতাবালা ঠাকুর এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে সরাসরি বেশ্যা বলে গালাগালি করেছি। এটা বলেছে খুব সম্ভব লোকটার নাম দীপক ঘরামি। তার চ্যানেলটি বাম্বু নিউজ, এরকম একটা চ্যানেল, মানে মানুষকে বাম্বু দেওয়ার জন্য উনি তৈরি থাকেন এবং একটা চটি চাটা চ্যানেল খুলেছেন। ওই চটি চাটার দলে তো জনগণকে বাম্বু দেওয়ার জন্যই তৈরি হয়েছে তোলামূল সরকার, আর পা চাটা দালাল তিনি। তিনি কি বলছেন শুনবেন। তিনি নিজেই দেখুন কিভাবে ফেঁসে যায়। তিনি বলছেন যারা নূতন হিন্দু মুসলমান হয় তারা নাকি বেশি বেশি গরু খায়। যেমন শুভেন্দু অধিকারী, অসীম সরকার। আমরা নূতন বিজেপি হয়েছি তাই আমরা বিজেপির পা চাটা দালাল। তিনি কি বলেছেন একটু শুনুন। আমি আপনাদের একটা কথা বলি না, যে কেউ যখন হিন্দু থেকে মোল্লা হয়, মুসলিম হয়, তখন অধিক পরিমাণে গরুর মাংস খায়। যেমনটা পশ্চিমবাংলায় শুভেন্দু নিজেকে সবথেকে বড় বিজেপি নেতা দেখানোর জন্য প্রত্যেকটা ব্যাপারে রিয়াকশন দেয় এবং মানসিক ভারসাম্যহীনের মতো মানে ভুলভাল বকতে থাকে আর কি। একটা সময় যে ভূমিকাটা নিয়েছিল দিলীপ ঘোষ, সেই জায়গাটা এখন তিনি নিয়েছেন। কিন্তু অসীম সরকার, কবিয়াল অসীম সরকার এই ভুলভাল কথা বলতে 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 আরএসএস এর যে নারী বিদ্বেষী এবং মনুবাদী চিন্তা, যেখানে নারীকে পাপজনক বলা হয়, অর্থাৎ কোন নারী যদি প্রতিবাদ করে বা সত্যটাকে তুলে ধরার চেষ্টা করে, প্রতিবাদ করে, তার সম্পর্কে যত নোংরা কুৎসিত ভাষা ব্যবহার করা যায় সেগুলো আরএসএস ব্যবহার করে। আপনারা দেখেছেন, যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কাজ করেছেন প্রত্যেকে দেখেছেন যে বিজেপি আরএসএস কোনো নোংরামি বা তাকে এক্সপোজ করে আপনি যখন কিছু বলবেন তখন আপনার মা, বোন, বউ, বাচ্চাদের নিয়ে মানে ধর্ষণ থ্রেটের হুমকি তো আছেই, প্লাস নোংরা নোংরা গালাগালি দেয়। কারণ তাদের ওটা আইডিওলজি, তাদের একদম মনু সংহিতাতে সেই জিনিসটা আছে। তারা মনে করে নারীরা হচ্ছে পাপজনী আর পুরুষ হচ্ছে পবিত্র বা পুণ্যজনী। পাপজনী থেকে জন্মে যে ছেলে বা যে লোকটি তার মাকে গালাগালি করবে, নারী জাতিকে এইভাবে পাপজনী বলে গালাগালি করে, প্রত্যেকটা মায়ের উচিত এরকম প্রত্যেকটা ছেলের মুখে বিষ ঢেলে মেরে দেওয়া। আমার সম্ভবত মনে হয় যে এই ঘটনাটা বিজেপি আরএসএস যারা করেন তাদের মায়েদের উচিত ছিল জন্ম দেওয়ার পরে মুখে বিষ ঢেলে দেওয়া। তাহলে এই কুলাঙ্গার, এই সমস্ত আরএসএস এর উগ্র নারী বিদ্বেষী প্রোডাক্টগুলোর, এই জানোয়ারগুলোর জন্ম হতো না। তার মধ্যে অন্যতম পশ্চিমবাংলায় এখন কবিয়াল অসীম সরকার। শুনলেন তো? তাহলে তার কথাই কিন্তু তিনি ধরা পড়ছেন। তাহলে তিনি যে উদাহরণটা দিয়েছেন তাতে কি শুভেন্দু অধিকারীর গরু খাওয়া হয়ে গেল? অর্থাৎ কিনা নূতন যদি কোনো হিন্দু মুসলমান হয় সে বেশি গরু খায়। যেমন এই যে বাম্বু চ্যানেলের
চটি চাটা দীপক ঘরামি উদাহরণটি দিয়েছেন তেমন অসীম সরকার এবং শুভেন্দু বাবুকে নিয়ে। তাতে কি আমরা বলবো যে আমাদের গরুখোর বলেছে? কত বড় বোকা! এ আবার একটা বাম্বু চ্যানেল খুলেছে। এখানে তিনি আরো কতগুলো বাজে কথা বলেছেন, যেগুলো বলছেন RSS সদা সর্বদা নারী বিদ্বেষী। তিনি কি বলেছেন কথাটা একটু শোনেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মুশকিলটা হচ্ছে বিজেপি একটি রাজনৈতিক দল, যে দলের আদর্শ হচ্ছে RSS, এবং আদর্শ RSS এর মূল গ্রন্থ হচ্ছে, যেটাকে তারা ফলো করে, সেটা হচ্ছে মনুসংহিতা। শুনলেন তো কত বড় বাজে কথা বলেছেন। RSS এর যারা RSS করে থাকে, RSS ফ্যামিলি কত বড় কথা বলছে। সেই মায়েরা সন্তান জন্ম নিলে তাদের বিষ খাইয়ে মেরে ফেলবে। কেন? RSS নাকি এত বড় খতরনাক, তারা নাকি নারী বিদ্বেষী, তারা নাকি নারীদের ধর্ষণ করার কথা বলে। কিন্তু এই বাম্বু চ্যানেলের, বাম্বু নিউজের দীপক ঘরামি, তিনি তো সেদিন সোচ্চার হননি যেদিন তোলামূলের তাপস রায়, যদিও তিনি দেহত্যাগ করেছেন, তার কথাটা তুলতে আমার একটু কেমন লাগছে, তবু বলতে বাধ্য হচ্ছে আমি তাকে ভীষণ ভালোবাসতাম। তিনি বলেছিলেন যে তৃণমূলের গুন্ডাদের ঢুকিয়ে দেবে CPM এর ঘরে রেপ করবার জন্য। তিনি বলে ফেলেছিলেন ভুল করে, তিনি বলেছিলেন আমি চন্দননগরের মাও। তিনি সেদিন মুখ খোলেন। আজকে তিনি বলছেন যারা RSS করে তারাই নাকি নারী বিদ্বেষী, তারাই নাকি নারী ধর্ষণকারী, এবং এরা কুলঙ্গার, এরা জানোয়ার। আমরা নাকি জানোয়ার, আমরা নাকি কুলঙ্গার। শুনলেন তো? কিন্তু আমি মমতা বালা ঠাকুর এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই বেশ্যা বলিনি। আমি বেশ্যাধম বলেছি। বেশ্যাদের তবুও একটা সত্য আছে, তারা একটা সত্য নিয়ে চলে। কারণ ইন্টারন্যাশনাল ক্রস কোয়ার্টার বলতে আমরা সোনাগাছিকেই জানি। সেখানে কিন্তু সাধুর বাজার মেলে না, সেখানে কিন্তু আমার মায়েরা বৈষ্ণবী সেজে বসে থাকে না। এই জন্যে তারা যে সত্যাশ্রয়ী, তারা যা তাই প্রকাশ করে বলেই তাদের দরজার মাটি মা দুর্গার পূজায় লাগে। আমি সেই তুলনা দিয়ে বলেছিলাম যে তাদের চাইতেও আজ রাজনীতিটা এত জঘন্য হয়েছে, তাদের চাইতেও নিম্নমানের হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি এত মিথ্যা কথা বলছেন। তিনি তার কেষ্ট, তার কাছে শ্রেষ্ঠ, তাকে বীরের সম্মান দিয়ে আনার কথা বলছেন, যে তিহার জেলে তার যে রেশনের চাল গম চুরি করে খেয়েছে, কোটি কোটি টাকা গরিব মানুষের মেরেছে, জ্যোতিপ্রিয় মল্লিক, তাকেও তিনি সাফাই গাইছেন, পার্থবাবুকে সাফাই গাইছেন, মানিক ভট্টাচার্যকে সাফাই গাইছেন। বলছে বিনা দোষে আমাদের 4 জন MLA-কে যেমন ওরা জেলে ভরেছে, আমরা ওদের 8 জনকে জেলে ভরবো। তার মানে ওরা ভালো। তাহলে উনি সত্য কথাটা স্বীকার করবেন না। উনি বলতে পারতেন তদন্ত হোক, যদি সত্যি সত্যি কেউ দোষী হয় সে যেন সাজা পায়। কিন্তু উনি তা বলবেন না। উনি মিথ্যা কথা বলছেন। যার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সেই নাগরিক। নাগরিক না হলে সে পায় কি করে? কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? একটু শুনুন ছোট্ট কথাটি। নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে? আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? শুনলেন তো? তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন এদিকে যে সবাই নাগরিক, তাই না হলে তারা কি করে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড পায়? আর এদিকে মমতা ঠাকুর, যিনি ঠাকুর বাড়ির বধূ, তিনি বলছেন নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। তাহলে দুজনের দুরকম কথা। একই বাবা। নিষিদ্ধ পল্লীর রমণীরাও তো এরকম বলেন না। আমি সেই কথাই বলেছি। ওনারা দেহ ব্যবসা করে খান, সে কথা তো বলিনি। সিএ নিয়ে তারা যে মিথ্যা প্রবঞ্চনা করছে, সেই মিথ্যার মেশাপি একটা ক্রস কোয়ার্টারের মায়েদের চাইতেও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। মিথ্যার জন্য তারা সত্যাশ্রয়ী, এই কথাটি আমি বলেছি। তাদের চাইতেও অধম।
আমি কি অন্যায় করেছি? আপনারা ভেবে দেখুন, এই যে দীপক ঘরামি, যার ওই যে বাম্বু চ্যানেল, বাম্বু নিউজ, তিনি কি সব বাজে কথা বলছেন। তিনি আরও বলেছেন যে বিজেপি নাকি ইচ্ছা করলে একেবারে নিঃশর্ত নাগরিকত্ব দিতে পারে। আমি বারবার বলেছি, নাগরিকত্ব নিঃশর্ত হয় না, একটা শর্ত তাকে রাখতেই হয়। যেমন 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে, যেমন ভারত ভাগ হওয়ার পরে যেসব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সম্প্রদায়ের মানুষ এসেছে, একটা তো শর্ত থাকবে। নিঃশর্ত কখনোই হয় না, সংবিধান কখনো নিঃশর্ত হয় না, সংবিধানের ধারা কখনো নিঃশর্ত এই যে কথাটা এটা বহন করে না। এইটা কিন্তু দীপক ঘরামি, ওই যে বাম্বু নিউজের যিনি বক্তা, তিনি কিন্তু এটা জানেন না। তিনি বলছেন, লেখা রয়েছে যে অখণ্ড ভারতের যারা নাগরিক তারা খণ্ড ভারতেরও নাগরিক হবেন। অখণ্ড ভারত যখন ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান সহ যখন অখণ্ড ভারত ছিল, এইবার ভারত যখন খণ্ড হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল, আর একটা খণ্ড হলো ভারতবর্ষ, হিন্দুস্তান। এই হিন্দুস্তানে যারা পড়লো তারা এখানকার নাগরিক, এটাই বোঝাতে চেয়েছে, তারা এখানকার নাগরিক। আর যারা এই হিন্দুস্তানের, খণ্ড হিন্দুস্তানের বাইরে থেকে কোনো বিদেশি আসবে, তারা কি, সে সম্পর্কেও প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপে পরিষ্কার উল্লেখ রয়েছে যে কারা ইলিগাল মাইগ্রেন্ট হবে। এ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া মিন্স দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর এ স্টেট গভর্নমেন্ট। যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলা হবে সেটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারই বুঝতে হবে। ইলিগাল মাইগ্রেন্ট, এটা 2 ক্লজ অন ক্লজ বি, আমি বারবার বলেছি, প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ, দেখে নেবেন গুগল সার্চ করে। ইলিগাল মাইগ্রেন্ট মিন্স এ ফরেনার হু হ্যাজ এন্টার্ড ইনটু ইন্ডিয়া। একজন বিদেশি যে ভারতবর্ষে প্রবেশ করেছে, যখনই পাকিস্তান হয়ে গেল, পাকিস্তানে যারা নাগরিক থাকলো তারা তো বিদেশি হয়ে গেল। তারা যদি বিদেশি না হবেন, দীপক ঘরামি মহাশয়, আপনাকে আমার বেশি কথা বলতে গেলে নিজের গায়ে লাগে। আপনি একটা নবশূদ্রের ছেলে, আপনাকে আমি জানোয়ার বলতে পারি না, আপনাকে আমি কুলঙ্গার বলতে পারি না। আপনি আমার নবশূদ্র সম্প্রদায়ের ছেলে বলে, স্বজাতির সন্তান বলে আমি আপনাকে কখনো গালাগালি করব না। আপনি আমাকে জানোয়ার বলেছেন, এর আগে অনেক কিছু বলেছেন, আপনি অনেক রকমের গালিগালাজ আপনি করেন, আর আপনি আমার ভুল ধরছেন। এখানে বলছে ইলিগাল মাইগ্রেন্ট কারা, উইদাউট এ ভ্যালিড পাসপোর্ট, যারা পাসপোর্ট ছাড়া এসেছে, অর আদার ট্রাভেল ডকুমেন্টস, অন্য ভ্রমণের যে ডকুমেন্টস নিয়ে যারা আসেনি, প্রমাণপত্র, and such other document or authority as may be prescribed by or under any law in their behalf। যারা এগুলো কিছু নিয়ে আসেনি, বিনা পাসপোর্টে এসেছে, কোনো রকম কোনো ট্রাভেল ডকুমেন্টস নিয়ে আসেনি, যেগুলো দিয়ে থাকে ভারত সরকারের কোনো অথরিটি তাদের দ্বারায়, অথবা কারা ওয়ার উইথ এ ভ্যালিড পাসপোর্ট, যারা পাসপোর্ট নিয়ে এসেছে ভিসা সহকারে, or other travel documents and such other documents or authority as may be prescribed by or under any law in that behalf, but remains therein beyond the permitted period of time। যারা পাসপোর্ট নিয়ে এসেছে কিন্তু, এবং যাদের পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট নিয়ে এসেছে ভিসা নিয়ে অথবা ট্রাভেল ডকুমেন্টস নিয়ে, একটা টাইম থাকবার জন্য, যে কোনো একটা টাইম না, যে 1 মাস থাকতে পারবে কি 2 মাস থাকতে পারবে, সেই থাকার পিরিয়ডটা যাদের শেষ হয়ে যাওয়ার পরেও, এখানে পরিষ্কার বলেছে বিয়ন্ড দ্য পারমিটেড পিরিয়ড অফ টাইম, এটা যাদের শেষ হয়ে গেছে,
তারা ইলিগেল মাইগ্রেন্ট, পরিষ্কার বলা আছে। তাই যদি না হতো তাহলে বাবা সাহেব আম্বেদকরের গণপরিষদের সদস্যটা কেন সদস্যপদ খারিজ হলো আপনি বলতে পারবেন? আপনার মতো মানুষের বলা সম্ভব না, কারণ আপনি আইন সম্পর্কে কিচ্ছু বোঝেন না, কিচ্ছু জানেন না সিটিজেনশিপ অ্যাক্ট সম্পর্কে। আপনি সংবিধানটা পড়েনি নাই, আপনি পড়লে এই কথা বলতে পারতেন না। যখনই ভারত ভাগ হয়ে গেল তখন তার একটা স্বতন্ত্র রাষ্ট্র পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেল, আর খণ্ড হয়ে অখণ্ড ভারত থেকে খণ্ড ভারত হলো হিন্দুস্তান বা ইন্ডিয়া। এখানে যারা বসবাস আগের থেকে করছিল তারাই এদেশের নাগরিক, আর যারা ওখান থেকে আসবে তারা কারা কারা ইলিগেল মাইগ্রেন্ট হবে পরিষ্কার বলা আছে এখানে। আপনি সংবিধানটা পড়ে দেখবেন। ভুল ভাল কেন বলছেন? এই যে ইলিগেল মাইগ্রেন্ট, এই মাইগ্রেন্টটা, এদের এই ইলিগেল মাইগ্রেন্ট তকমাটা তুলে দেওয়ার জন্য, তকমাটা তুলে দিলেই এরা লিগেল হয়ে যাচ্ছে, লিগেল মাইগ্রেন্ট, এবং লিগেল মাইগ্রেন্ট হলেই এরা নাগরিকত্ব পাবে। এটাই তো কথা। এবং পরিষ্কার বলে দিয়েছে যে 2019 সালের সিএ পাস হয়েছে, তাতে পরিষ্কার বলা আছে যে এই 2(1)(b) ধারাতেই কিন্তু এটাকে অ্যামেন্ডমেন্ট করা হলো। একদম পরিষ্কার এটা লিখিয়ে দিয়েছে। ইন দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 hereafter referred to as the Principal Act in section 2 in subsection clause 1 in clause B, 2(1) clause B, the following provisions shall be inserted, namely, তাহলে এটা এর সঙ্গে যুক্ত হবে। কি যুক্ত হবে? provided that any person belonging to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian community from Afghanistan, Bangladesh or Pakistan who entered into India on or before the 31st day of December 2014 and who has been exempted by the central government by or under clause C of subsection 2 of section 3 of the Passport Entry into India Act 1920 or from the application of the provisions of the Foreigners Act 1946 or any rule or order made thereunder shall not be treated as illegal migrant for the purposes of this act. এই যে অর্ডার, কোনো অর্ডার দিয়ে ছাড় দেওয়া হয়েছে, অথবা বৈদেশিক আইনে ছাড় দেওয়া হয়েছে, অথবা যাদের পাসপোর্ট আইনে ছাড় দেওয়া হয়েছে, 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে যে 6টা সম্প্রদায়, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় যারা ভারতে প্রবেশ করেছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, এবং যাদের বৈদেশিক আইনে ছাড় দেওয়া হয়েছে, পাসপোর্ট আইনে ছাড় দেওয়া হয়েছে, অথবা কোনো আইন করে, মধ্যবর্তী কোনো আইন করে ছাড় দেওয়া হয়েছে, অথবা কোনো অর্ডারের দ্বারাই ছাড় দেওয়া হয়েছে, তাদের এই অ্যামেন্ডমেন্টের দ্বারাই আর ইলিগেল মাইগ্রেন্ট বলা হবে না। এইবার ঠিকই তো, হু হ্যাজ বিন এক্সেম্পটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যাদের ছাড় দেওয়া হয়েছে, আপনি দেখেননি, আইনটা পড়েননি, এদের ছাড় দেওয়া হয়েছে 2015 সালের 7ই সেপ্টেম্বর, একদম অর্ডার করে ছাড় দেওয়া হয়েছে। অর্ডার, নিউ দিল্লি, দ্য 7th September 2015, GRS নম্বর 686E। তাতে পরিষ্কার বলা আছে যে ইন দ্য ফরেনার্স অর্ডার 1948 after paragraph 3 the following paragraph shall be inserted, namely, পরিষ্কার বলা রয়েছে এখানে। এবং এটাকে কি বলা হবে? this order may be called the Foreigners Amendment Order 2015। এই অর্ডারকে বলা হবে যে বৈদেশিক, ফরেনার্স, বিদেশি আইনের যে এটা সংযুক্ত করা হলো সেই অর্ডার। কি লেখা আছে এতে?
এতে পরিষ্কার লেখা রয়েছে, একদম আপনি পড়ে দেখবেন। ওই যে আপনি আর্টিকেল 3A বলছিলেন না, 3A-তেই এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। বলা হয়েছে পারসনস বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটিস ইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, নেমলি হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সিস and Christians who were compelled to seek shelter in India due to religious persecution or fear of religious persecution and entered into India on or before the 31st December 2014. যারা ওই এই অর্ডারটাকেই সিএ পাস করা হয়েছে। কিভাবে বলছে, যারা এসেছে কিভাবে উইদাউট ভ্যালিড ডকুমেন্ট, একদম কিচ্ছু না নিয়ে যারা পালিয়ে এসেছে, উইদাউট ভ্যালিড ডকুমেন্ট ইনক্লুডিং পাসপোর্ট, একদম পাসপোর্ট টাসপোর্ট ছাড়া, অর আদার ট্রাভেল ডকুমেন্টস, অথবা কোনো ভ্রমণের প্রমাণপত্র ছাড়া, অ্যান্ড হু হ্যাজ বিন এক্সেম্পটেড আন্ডার রুল 4 ফ্রম দ্য প্রভিশনস অফ রুলস 3 অফ দ্য পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া রুলস 1950 made under section 3 of the passport entry into India Act 1920 এখানে পরিষ্কার লেখা রয়েছে, or with valid documents including passport or other travel documents and the validity of any of such documents has expired. যারা পাসপোর্ট করে এসেও ভিসা শেষ হয়ে গেছে, যারা কোনো পাসপোর্ট নিয়ে আসেনি, পালিয়ে এসেছে, এদের সবাইকে এখানে ছাড় দেওয়া হয়েছে। এবং পরিষ্কার বলা আছে, আপনি বারবার বলছেন যে এদের ভোটার কার্ড বাতিল হয়ে যাবে, এদের চাকরি বাকরি থাকবে না। না, এখানে পরিষ্কার বলে দিয়েছে সিএতে, যারা এই আইনের আওতায় অ্যাপ্লিকেশন করবে, তারা অ্যাপ্লিকেশনের দিনের আগের দিন থেকে তার আগে পর্যন্ত যা যা অধিকার ভোগ করেছে তাদের কোনো অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। পরিষ্কার লেখা রয়েছে, দেখুন আপনি, প্রোভাইডেড ফার্দার দ্যাট দ্য পারসন হু মেক্স দ্য অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ আন্ডার দিস সেকশন, এই সেকশনে যারা নাগরিকত্বের জন্য আবেদন করবে, shall not be deprived of his rights, তার কোনো অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, হবে না, and privileges to which he has entitled on the date of receipt of his application of the ground of making such application. পরিষ্কার বাংলায়ও লেখা আছে এখানে। আরও উল্লেখ্য যে এই ধারা অনুযায়ী যে মানুষটি নাগরিকত্বের আবেদন করছেন, আবেদন করার তারিখের আগের দিন পর্যন্ত সেই মানুষটি যে সুবিধা এবং অধিকার ভোগ করছিলেন, এই আবেদন করার জন্য সেগুলি থেকে তাকে বঞ্চিত করা যাবে না। আপনি কেন ভয় দেখাচ্ছেন? আর আপনি যা ইচ্ছা তাই বলছেন, আমাকে জেলের ভয় দেখাচ্ছেন। আপনি বাম্বু নিউজ খুলেছেন, আপনি বলতে পারবেন যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমার হরিচাঁদ ঠাকুরকে, আমার বাবা গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ বলেছিলেন, সেদিন আপনি কোথায় ছিলেন? কেন আপনি সেদিন কিচ্ছু বলেননি? যেদিন সায়নী আমার শিবলিঙ্গে কন্ডম পরিয়েছিল, সেদিন আপনি কোথায় ছিলেন? যেদিন মহুয়ামূত্র মা কালীকে চুল্লুখোর বলেছিল, সেদিন আপনি কোথায় ছিলেন? যেদিন মানিক ফকির ওই ধর্মতলায় দাঁড়িয়ে আমার ঠাকুর শান্তনু ঠাকুরকে জুতো মারতে চেয়েছিলেন, শুয়ারের বাচ্চা বলে গালি দিয়েছিলেন আমাকে, জগন্নাথ সরকারকে, শান্তনু ঠাকুর মহাশয়কে, সেদিন আপনার বাংলা নিউজ কোথায় ছিল? আপনাকে আমি অনেক বড় গালাগালি দিতে পারতাম, কিন্তু গালাগালি দিলে সব পড়বে। আপনাকে যদি আমি শুয়ারের বাচ্চা বলি, তাহলে আমার গোড়ায় সপ্ত ঋষির এক ঋষি মরিচি, মরিচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র নমস, নমসের দুই পুত্র উরুবান, কীর্তিবান, যেখান থেকে এই নমশূদ্র সম্প্রদায় সৃষ্টি হয়েছে, তাহলে আমার সেই সপ্ত ঋষির যে মরিচি ঋষি, তাকে অমান্য করা হয়, আমি আপনাকে শুয়োরের বাচ্চা বলবো না, আপনাকে আমি জানোয়ার বলে গালি দেব না, কারণ আপনি মানুষেরই বাচ্চা। কিন্তু আজকে আপনি পশ্চাধম, পশুর চাইতেও
অধম এটা আপনি প্রমাণ করছেন, চটি চাটা হয়ে প্রমাণ করছেন, একটা তোলামূল দলের হয়ে আপনি কাজ করছেন। আমি কখনো বলিনি মমতা ঠাকুর বেশ্যা, আমি কখনো বলিনি মাননীয় মুখ্যমন্ত্রী বেশ্যা। আমি এটাই বলেছি বেশ্যাদেরও একটা ধর্ম আছে, সত্য আছে, যে জন্যে তাদের জায়গাটার নাম, ওই মায়েদের জায়গাটার নাম প্রস্কটার। সে জায়গাটার নাম কিন্তু অনাথ আশ্রম না, বৃদ্ধাশ্রম না, কোনো বৈষ্ণবী আশ্রম না, ওটার নাম প্রস্কটারই। এই সত্যটার জন্যই সেখান থেকে মাটি নিয়ে বা দুর্গার পূজায় লাগে। কিন্তু আজ রাজনীতি এখানে এমন জায়গায় নিয়ে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলা ঠাকুর বাড়ির অবাঞ্ছিত বধূ, তিনিও এমন জায়গায় নিয়ে এসেছেন যে আজ তারা সেই সত্যবাদী যারা জনরঞ্জন বধূ তাদের চাইতেও অধম, এক কথায় বেশ্যাধমের মতো সত্যভ্রষ্ট হয়েছে তারা। আমার কথাটা এটা, আপনি যেমন আমাদের গরু খেয়ে ছেড়ে দিলেন, আমরা নাকি গরু খাই, কিন্তু ওটা তো না, ওটা উদাহরণ। আপনি আমাদের গরু খাওয়ার কথা বলেননি, যেমন ঠিক আমি তেমনই বলেছি। আপনি বললেন অসীম সরকার কি করে বিজেপি করে, কারণ বিজেপি তারা সবসময় ব্রাহ্মণ্যবাদী দল, তারা শূদ্রদের নিপীড়ন করে, তারা তো শূদ্রের জাগরণ চায় না। আপনি বলতে পারেন ভারতবর্ষের এই ৭৫ বৎসরের মধ্যে কোন সরকার, কোন চটিচাটা সরকার, বলুন কোন সরকার একজন আদিবাসী ঘরের মাকে ভারতের সর্বশ্রেষ্ঠ আসন দিয়েছেন? আমার মা দ্রৌপদী মুর্মু, তিনি আজ ভারতের সর্বশ্রেষ্ঠ আসন পেয়েছেন, তিনি হয়েছেন ভারতের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে গিয়েও তাকে স্যালুট জানাতে হয়। আপনি মনুসংহিতার কথা বলছেন, বিজেপি মনুসংহিতা নিয়ে চলে। মনুসংহিতার দিন ছিল অনেক আগে। বর্তমান ভারতীয় সংবিধান নিয়ে চলে, যে সংবিধান লেখা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের, আপনি জানেন না? আপনি বলছেন বিজেপি দলটা মনুসংহিতা নিয়ে চলে। আপনি বলছেন অসীম সরকারের মতো মানুষ মতুয়া ঘরের সন্তান হয়ে কি করে বিজেপি করে? আমি ওই জন্যই তো বিজেপি করি, যে বিজেপি নারীদের ৩৩% সংরক্ষণ দিয়েছে। তারা ভোটে দাঁড়াতে পারবে ৩৩%, কিন্তু মনুসংহিতায় সে অধিকার দেয় না। তাহলে মনুসংহিতার আইন আর বিজেপির আইন কখনো এক হতে পারে না। আপনি কি দিয়ে কি বুঝাচ্ছেন আপনি, আমি তো বুঝতেই পারছি না। তাহলে বিজেপি সরকার তারা মুসলমান ভাইদের পর্যন্ত, একজন মুসলিম ভাই যিনি ভারতবর্ষের বড় একজন বৈজ্ঞানিক, তাকে মর্যাদা দিয়েছেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আমার পরম শ্রদ্ধেয় প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, এপিজে আব্দুল কালাম। বিজেপি এমন একটা দল, যে দল মুসলিম হলেও তাকে সম্মান দেয়, যে দল আদিবাসী মা হলেও তাকে রাষ্ট্রপতি করে, কিন্তু মনুসংহিতায় সেই অধিকার দেয় না। সেই বিজেপি আমি করি, যে বিজেপি আদিবাসী মাকে রাষ্ট্রপতি করে, যে বিজেপি ৩৩% মায়েদের সংরক্ষণ দিয়েছে ভোটে লড়াই করে, ৩৩% আসনে তারা বসবার জন্য, সেই বিজেপিটা আমি করি। হ্যাঁ, মনুবাদ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আপনি বলছেন আমি লড়াই করি না, আমি গোমূত্র সেবা করেছি। আপনাকে যে গালাগালি দিতে ইচ্ছা করছে আমি দিতে পারছি না, তাহলে আমার বাবার উপরে পড়ে, গোড়ার বাবা, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, গোড়ায় গিয়ে, আরে অপদার্থ, তোমার বাবাও যে আমার বাবাও সে। এই জন্য বলতে পারছি না তোমাকে, আমি আমার বেঁধে যাচ্ছে মুখে, কিন্তু বুকে আসছে। তুমি বুঝতে পারছো না? তোমাকে যে আমি বলতেই পারছি না তোমাকে, আমার মুখে যেটা বুকে যেটা আসছে মুখ দিয়ে বলতে পারছি না। তুমি আমাকে গালাগাল করছো। তুমি দেখোনি আমার বাবা যখন মারা গেল আমি কি মাথার চুল ফেলেছিলাম, ধরা বেঁধেছিলাম? আমি কি ব্রাহ্মণ এনে শ্রাদ্ধ করেছিলাম? আমি তো মতুয়াদের এনে, বৈষ্ণবদের এনে কৃষ্ণ নাম হরিনামের দ্বারায় আমি তো শ্রদ্ধা বাসন করেছিলাম।
তুমি দেখো না ওরে অন্ধ, আমি আজ তোমাকে অভিশাপ করি, তোমার দুটো চোখ যেন অন্ধ হয়ে যায়, ওই মুখ যেন বেঁকে যায় তোমার, যে মুখ দিয়ে এত বড় আজবাজে কথা বলছো। যদি ঈশ্বর বলে কেউ থাকে, বাবা হরিচাঁদ গুরুচাঁদ বলে কেউ থাকে, তুমি দেখোনি আমার বাড়িতে কোনো ব্রাহ্মণ দিয়ে পূজা হয়? আমার ভাইকে যখন থেকে আমরা বুঝতে শিখেছি, আমার বাবা তখন থেকে এই বামুন বর্জন করেছে। ব্রাহ্মণদের আমি সম্মান করি। প্রকৃত ব্রাহ্মণ যারা, রাষ্ট্রবাদী ব্রাহ্মণ যারা, মানবতাবাদী ব্রাহ্মণ যারা, তাদের সম্মান করি। তারাও আমাদের সম্মান করে, আমাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে। সে চক্রবর্তী হোক, অধিকারী হোক, সে মজুমদারি হোক, সে গাঙ্গুলি হোক। তুমি জানো কি, সেই বিজেপি আমি করি, যে বিজেপি ওই গাঙ্গুলি, চট্টোপাধ্যায়, চক্রবর্তী বলে আর অসীম সরকার নমশূদ্র বলে তাকে অবহেলা করে না, তার পায়ে হাত দিয়ে প্রণাম করে। আমার বাড়িতে তো কোনো বামুন, যজানো বামুন দিয়ে আমরা পূজা করি না। আমার ভাই অশোককে বিয়ে দিয়েছি। কে বিয়ে দিয়েছিল জিজ্ঞেস করো, বিরাট বৈরাগ্যকে নিয়ে গিয়েছিলাম। আমার শিষ্য প্রভাত সরকারকে বিয়ে দিয়েছি। কে দিয়েছিল? শ্রীনিবাস সরকার মহাশয়, আমার কাকাবাবু শ্রদ্ধেয়, বিরাট বৈরাগ্য মহাশয় উপস্থিত ছিলেন। আমার মেয়েকে বিয়ে দিয়েছি, আমার নাতনি মেডিকেলে পড়েন। পরে কত বছর আগে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, আমার নাতনি মেডিকেলে পড়ছে এখন। কই, সেই মেয়েকে বিয়ে দেওয়ার সময় তো আমি ব্রাহ্মণ আনিনি। আমার বাবা দেহত্যাগ করলো, কই আমি তো ব্রাহ্মণ দিয়ে, অর্থাৎ কিনা বামুন দিয়ে শ্রাদ্ধ করিনি। আমি এটা ভালো করেই বুঝি, কোনো মন্ত্রের দ্বারায় কোনো আত্মাকে স্বর্গেও পাঠানো যায় না, নরকেও নেওয়া যায় না। ওরে অপদার্থ, তুমি কদিনের দীপক ঘনামি হয়েছ। তুমি বাম্বু চ্যানেল খুলেছ, বাম্বু নিউজ, চটির চারটা। এদিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। তুমি কি বলছো, তোমরা কি বলছো, কাকে কি বলছো তুমি বুঝতে পারছো না এখনো? আমি তোমার মানুষ না? তুমি বলছো কি, অসীম সরকার আমাকে মেসেজ করেছে, আপনি আমার নামে এইভাবে ভিডিও করবেন না, তাতে আমার ব্যবসা বন্ধ হবে। ওরে অপদার্থ, যদি কখনো দেখাতে পারো তুমি যে আমি কোথাও বলেছি আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, কালকে আমি এমএলএ পদ থেকে ইস্তফা দেব। হ্যাঁ, আমি এগুলো তোমাকে লিখেছি যে সিএ লাগু হলে তো বুঝবো তোমরা সত্য না বিজেপি সত্য। বিজেপি এগুলো আরো যেগুলো লিখেছি সেগুলো বলনি কেন? যে বিজেপি যদি নাগরিকত্ব হরণ করবার জন্য, হিন্দুদের নাগরিকত্ব হরণ করবার জন্য সিএ পাশ করে থাকে, তো সিএটার দরকার কি? আমি এমন উদাহরণ দিয়েছি, একটা মানুষকে গুলি করে মেরে ফেলা হয়েছে, আবার কি কোনো বোকা আছে সেখানে গিয়ে আর 10টা 303 গুলি নষ্ট করে আবার গুলি করবে? প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2:1 ধারাতেই তো বলা আছে, পালিয়ে এলে বা পাসপোর্ট করে এসে না থেকে গেলে, না গেলে সরকারকে না জানিয়ে থেকে গেলে তার নাগরিকত্ব কোনোদিনও সে পাবে না। 2003 সালেই তো আইন করা রয়েছে যে অবৈধ অনুপ্রবেশকারীর সন্তান, সেই সন্তানটিও তারা জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না। জন্মসূত্রে নাগরিকত্ব পেতে গেলেই তার মা বাবা দুজনকেই ভারতের বৈধ নাগরিক হতে হবে। তার জন্য আবার সিএ লাগু করে, সিএ পাশ করে আবার কেন নাগরিকত্ব হরণ করতে চাইবে বিজেপি? এই জন্য আমি বলেছিলাম, এটা আমার ভিডিওতেই বলা আছে, যে সিএটা লাগু হলে আমি বুঝবো যে বিজেপি আমাদের শত্রু না আমাদের বন্ধু। কিন্তু তুমি বলছো বিজেপি লাগু করেই দিতে পারে। আরে বাবা, শুধু সিএটা পাশ করেছে তার জন্য অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো বাংলার। বিজেপি কি আর এত বোকামি করে? এক্ষুনি লাগু করে দেবে, আবার হিন্দু মুসলমান একটা গন্ডগোল। তোমাদের মতো মানুষই এই বাম্বু নিউজ থেকেই তোমরা বলবে যে খেপিয়ে তুলবে মুসলিম ভাইদের। আস্তে আস্তে মুসলিম ভাইরা বুঝতে শিখেছে, আর মমতা ব্যানার্জি বললে আগুন দিতে যাবে না। তারা বুঝেছে যে এই নাগরিকত্ব বিলে তাদের নাগরিকত্ব হরণ করার মতো কিছু নেই। তাদের নেতা দাঁড়িয়ে গেছে নওশাদ সিদ্দিকী, তিনি বুঝিয়ে দিয়েছেন না না,
এ নাগরিকত্ব আইন শুধু যারা পালিয়ে এসেছে ওপার বাংলা থেকে তাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য এবং যারা পাসপোর্ট করে এসে আর না গেছে, মুসলমানদের নাগরিকত্ব হরণ করার জন্য নয়। ঠিক এই পরিবেশটা তৈরি করার জন্যই বিজেপি দেরি করেছে। সবুরে মেয়া ফলে তোমার মতো বোকা বিজেপি। আমি প্রথম আপনা আপনি করে আলাপ করেছিলাম, কিন্তু তোমার সঙ্গে আপনা আপনি করে আলাপ করা যায় না। তোমার যে আলাপ তাতে তোমার সঙ্গে আপনা আপনি করে আলাপ করা যায় না, তোমারও বলা যায় না। আর তুমি তো আমার ছেলের বয়সী হবে, তার বেশি মেয়ে, আমার মেয়ের বয়সীও তুমি না। তবুও তোমাকে সম্মান দিয়ে আমি কথা বলছি কেন, সেটা তুমি বুঝতে পারো। তুমি কি কি বলেছ একবার ভেবে দেখতে পারো। হ্যাঁ, তুমি আরো বলেছ যে এই আইনে কোথায় লেখা আছে নাগরিকত্ব দেবে। আমি আইনটা পরিষ্কার করে বলেছি, আর আমি আবার বলছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কখনোই বলিনি, মমতা বালা ঠাকুরকে কখনোই ডাইরেক্ট বলিনি তারা বেশ্যা। এমন কথা আমি কেন বলবো? আমি বলেছি বেশ্যারা এমন, তারা সত্যটাকে ধরে রেখেছে বলে আজ সেখানকার মাটি মায়ের পূজায় লাগে। কিন্তু রাজনীতি এমন একটা জায়গায় শুধু গদির লোভে নিয়ে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বালা ঠাকুর। মিথ্যার আশ্রয় নিচ্ছে, কারণ তার নেত্রী সুপ্রিমো সে বলছে যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে সবাই নাগরিক। আবার তিনি গিয়ে বলছে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এই জায়গাটা বলেছি, এ তো জনরঞ্জন বধূর থেকে অধম। তাদের তো একটা সত্যের জায়গা আছে, এরা তো সেই সিএর ব্যাপারটা নিয়ে সেই সত্যের জায়গাটা নষ্ট করে দিয়েছে। এই তো আমার কথা। তুমি আমাকে কেসের ভয় দেখাচ্ছ, করোনা কেস। আমি কেসের ভয় পাই না, কখনো পাই না। আমি সত্যের পথ নিয়ে চলি। তুমি একটা কথা বলেছ, নারীকে অসীম সরকার, অর্থাৎ যারা বিজেপি, আরএসএস আর অসীম সরকার নারীর মর্যাদা দেয়নি, নারীকে যা ইচ্ছা তাই বলেছে। দ্বাদশ আজ্ঞায় নাকি নারীদের সম্মান দেওয়ার কথা আছে। হ্যাঁ, আমার অশ্বিনী বসর গানে এ কথাও লেখা আছে, কামিনী কাল নাগিনী ফণিনীর ভীষণ বিষ, যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে, না জেনে কেন হস্ত দিস। এটাও লেখা আছে। আমি সমস্ত মায়েদের, বিশ্বের যত মায়েরা আছে সবাইকে আমি শ্রদ্ধা জানাই। আপনারা দয়া করে ভুল বুঝবেন না। আরেকটা কথা তুমি বলেছ, দ্বাদশ আজ্ঞায় নাকি জল মেশানো আছে। এত বড় স্পর্ধা তোমার! হরিলীলামৃতের দ্বাদশ আজ্ঞার ভুল ধরছ তুমি। এত বড় স্পর্ধা তোমার। এই জন্যে আমি তোমাকে কিন্তু অভিশাপ দিতে বাধ্য হয়েছি। তুমি মনে রাখবে, এই মুখ দিয়ে যদি একদিন হরি কথা বলে থাকি, এই চোখ দিয়ে যদি একদিন হরি প্রেমাশ্রু পতন হয়ে থাকে আমার, তাহলে এই বাক্য কিন্তু ভুল হবে না, তুমি মনে রেখো। এই জন্য আমার সম্পর্কে যেটা বলবে একটু হুঁশিয়ার হয়ে বলবে। আমি তোমাকে অন্য কিছুই বলবো না। আমার এই বাক্য ব্রহ্মের দ্বারায় তুমি বুঝতে পারবে যে তোমার কি পরিস্থিতি হবে। তুমি আমার জাত ভাই, তাই তোমাকে আমি গালিগালাজ করলাম না। তুমি যা যা ইচ্ছা তাই তাই তুমি করতে পারো। আমি জানি এরপরে তুমি আরো ভিডিও করবে, কারণ আমাকে নিয়ে ভিডিও না করলে তোমার ওই বাম্বুর চ্যানেল চলে না, সেটাও আমি জানি। অসীম সরকারকে একটু টাচ করতে পারলে তোমার দুটো পয়সা হয়, সেটাও আমি জানি। কিন্তু টাচ করবে, মিথ্যা কথা বলে কেন টাচ করবে? আমি তোমাকে কোনোদিন বলিনি যে আমার সম্পর্কে এইরকম ভিডিও করার জন্য আমার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। কালকের থেকে আমি কবি গান না গাইলেও আমার সংসার চলবে। এটুক আমার হরিচাঁদ, গুরুচাঁদ, ভাবা পাগলা মাতা পিতার আশীর্বাদে, জনগণের আশীর্বাদে আমার হয়েছে। সেটুক আছে। সৎ পথে আয় করেছি, সৎ পথে আয় করেছি। একটা পয়সা মানুষের কোনোদিন চিটিংবাজি করে খাইনি। এইটা তুমি জেনে রেখো। এই জন্য আমার সম্পর্কে যেটা বলবে সেটা খুব হুঁশিয়ার হয়ে বলবে। যদি প্রয়োজন হয় এই বিষয়ে আমি আবার আসবো। আজকে আর বলছি না। সবাই ভালো থাকবেন।
হরিবোল হরিবোল হরিবোল।